আপনজনের সামনে একটা বিরাট গাড়ি এসে থামল। দরজা খুলে দিলেন সোফার ভদ্রলোক। গাড়ি থেকে ধীর পায়ে নেমে আসছেন একজন বৃদ্ধা, পরনে সাদা গরদের শাড়ি। মনোরমা জানলা থেকে এক ঝলক দেখেই সরে এলো চট করে। যদি এতটুকু ভুল না করে থাকে তবে পেশায় স্কুল শিক্ষিকা মনোরমার নির্মিত এই আপনজন বৃদ্ধ অসহায় মানুষদের শেষ ঠিকানা। বৃদ্ধা মহিলাটি ততক্ষণে গাড়ি থেকে নেমে মেন গেটের দিকে আসছেন। ঘরের পর্দার আড়াল থেকেই দেখে মনোরমা। যা ভেবেছিলাম ঠিক তাই, আপনজনেই আসছে। মনে মনেই বলে ওঠে মনোরমা। উফ বলে ঘরের দরজাটা সজোরে বন্ধ করে ওয়াশরুমে চলে যায়। বৃদ্ধা মহিলার সাথে আর কে এসেছে দেখা হলো না তো। ধুর, থাক, এসব নিজের মনেই বলে সে। কিছু পরেই দরজায় নক। অ্যাসিস্ট্যান্ট সুস্মিতা। ম্যাডাম, একজন নতুন মেম্বার এসেছেন, আপনি একবার আসবেন। সাড়া দেয় না মনোরমা। মনে মনে ঠিক করে ফেলে ওই মহিলার মুখোমুখি সে কিছুতেই হবে না। যা করবে সব সুস্মিতা। ওর সব ফর্মালিটিস জানা আছে, ব্যাস। ম্যাডাম ম্যাডাম আবার ঘা পড়ে দরজায়। এবার একটু বিরক্ত স্বরে মনোরমা বলে, শোনো সুস্মিতা, আমি এখন একটু ব্যস্ত, তুমি সব দেখে শুনে নাও। ম্যাডামের এমন উত্তর আগে কোনো দিন শোনেননি সে। তাই একটু অবাক হয়ে দাঁড়িয়ে থেকে তারপর আচ্ছা বলে চলে যায় সুস্মিতা। এর আগেও বহুবার অনেক নতুন মানুষ এসেছেন, তাদের সাথেই সুস্মিতাই সব ফর্মালিটিস সেরে নিয়েছে। কিন্তু সব কিছুই হয়েছে ম্যাডামের অনুপস্থিতিতে। আজ রবিবার, ম্যাডাম আপনজনের থেকেও কেন এভাবে বুঝতে পারছে না সুস্মিতা। যাই হোক, সমস্ত ফর্মালিটিস শেষ করে বৃদ্ধা মহিলাকে তার ঘরে শিফট করে দিয়ে সুস্মিতার ছুটি। আপনজনে প্রায় কেউ না কেউ আসে। শুরুর সময় থেকে আজ অবধি 5টা বছরে আপনজনে বৃদ্ধ অসহায় মানুষদের সংখ্যা প্রায় 50। অনেকে ফিরে গেছেন নিজের বাড়ি, অনেকে আবার মারা গেছেন। মনোরমাদি মানে ম্যাডামের এহেন আচরণ আজ অবধি সুস্মিতা দেখেনি। মনোরমাদি অসামান্য সুন্দরী, 40 পেরিয়েছে সবে, কিন্তু বোঝাই যায় না দেখলে। স্কুল থেকে ফিরে সোজা আপনজন। এখানকার পরিবেশের সাথেই যেন মানায় মনোরমাদিকে। যতটা সম্ভব সময় দেওয়া এখানকার একাকী মানুষগুলোকে। রেজিস্টার দেখে তাদের জন্মদিন সেলিব্রেট করা, ছুটির মরশুমে সবাইকে নিয়ে কোথাও কাছে পিঠে ঘুরতে যাওয়া, কোনোটাই তো বাদ দেয় না মনোরমাদি। আপনজনকে সব সময় হই হই করে মাতিয়ে রেখেছে। একদিন না এলে সবাই উদ্ব্যস্ত হয়ে পড়ে, মনোরমা কই, সে কেন আমার ঘরে এলো না আজ, ইত্যাদি ইত্যাদি। তাহলে মনোরমাদের কি শরীর খারাপ? এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখে ম্যাডাম বেরিয়ে যাচ্ছেন। সুস্মিতা ডাকে, ম্যাডাম। একবার তাকিয়ে থেমে যান মনোরমা সেন। সুস্মিতাই এগিয়ে যায়। ম্যাডাম, শোনো সুস্মিতা, আমার মাথায় অনেক চাপ, আরও কিছু প্রজেক্টের কথা ভাবছি, তাই একটু ব্যস্ত। এবার থেকে কেউ এলে তুমি প্লিজ হ্যান্ডেল করো। আমাকে আর এ ব্যাপারে কিছু বলো না কেমন? আর যদি রূঢ়ভাবে কিছু বলে থাকে প্লিজ মনে রেখো না। বলে সুস্মিতার তরফ থেকে কিছু না শুনেই বেরিয়ে যান মনোরমাদি। সুস্মিতা বুঝতে পারে না এসবের অর্থ। ম্যাডামকে দেখে তো মনে হয় না শরীর খারাপ, তবে কি এভাবে এড়িয়ে কেন যাচ্ছেন মিস সেন? আসলে আপনজনের মানুষদের থেকে সামান্য টাকা নেওয়া হয়, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে। মনোরমাদি কাউকে ফিরিয়ে দেওয়ার লোক নন, সবাইকে আশ্রয় দেন। মনোরমাদি নিজে তার আয়ের একটা বড় অংশ এই আপনজনের জন্য ব্যয় করেন। এখানকার মানুষদের কাছে উনি দেবতা,
প্রতি মাসে সবার হেলথ চেক আপ নিজে দাঁড়িয়ে থেকে করান। কারো মনে যেন কষ্ট না হয়, একা যেন না লাগে, তার জন্য সব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের একমাত্র মেয়ে মনোরমা সব সময় হাজির থাকে। এইভাবে দিন কাটতে থাকে। মনোরমা দিয়ে আপনজনে আসেনি প্রায় 1 মাস। সবার খুব মন খারাপ। মনোরমাদের বদলে ওনার হয়ে প্রক্সি দিয়ে যায় তার বোন সুষমা। সুষমা তার দিদির স্বভাবের পুরো উল্টো। ভীষণ অ্যাটিচিউড তার। সব কিছু ভীষণ প্রফেশনালভাবে হ্যান্ডেল করছে সে। সুস্মিতার সাথে মনোরমাদের কথা হয়েছে, কিন্তু কেন সে আসছে না এই প্রশ্ন আর সাহস করে বলে ওঠা হয়নি ম্যাডামকে। সুষমাও কিছু বলে না তার দিদির খবর। মনোরমাদি বাড়িতেই আছে, অথচ কেন যে আসে না। সবাই খুব মুষড়ে পড়েছে। একদিন হঠাৎ তিনি এলেন, মানে মিস সেন, অর্থাৎ মনোরমা সেন। সেদিন হঠাৎই খুব বৃষ্টি শুরু হলো। আগের মতো আর মনোরমা সবার ঘরে গিয়ে কথা বলছে না, এসেই অফিস রুমে ঢুকে গেছিল। মনোরমা সেদিন এসেছিল আপনজনের সব দায়িত্ব তার বোন ও ভগ্নিপতির হাতে অফিসিয়ালভাবে তুলে দিতে। তার আগে সমস্ত খাতাপত্র একবার ভালো করে দেখে নিতে হবে। রেজিস্টার খুলতেই চোখে পড়ল নতুন সেই বৃদ্ধা মহিলার নাম, ঠিকানা, বয়স ইত্যাদি। হ্যাঁ, সবই মিলে যাচ্ছে। ওনার ফ্যামিলি বলতে শুধু ওনার ছেলে, সে কর্মসূত্রে দিল্লিতে থাকে। এখানে দেখার কেউ নেই। একটু অবাক হয়ে খাতা বন্ধ করতে যাবে, হঠাৎ চোখ পড়ে সুস্মিতা অফিস ঘরের দরজায় দাঁড়িয়ে। ম্যাডাম, একবার যদি এদিকে আসেন। কি হয়েছে সুস্মিতা? বলে উঠে যেতেই সেই বৃদ্ধা মহিলার দিকে নজর যায় তার। ম্যাডাম, আপনি নতুন কেউ এলে তার ঘরে একবার ভিজিট করেন, কিন্তু এনার ঘরটা বোধহয় মিস হয়ে গিয়েছিল আপনার, তাই উনি এসেছেন। মনোরমা এগিয়ে যায়, কোনো ক্রমে মুখে একটু হাসি এনে বলে, ভালো আছেন? হ্যাঁ মা, এই তো আছি, আমার আবার ভালো। এই অবধি শুনেই মনোরমা বলে, আপনি ঘরে যান, আমি পরে আসছি। সুস্মিতা। কিন্তু কথা শেষ হয় না। বৃদ্ধা বলে চলেন, আমারও একটি মেয়ে ছিল মা, তোমার মতোই। তোমার থেকে একটু বড়ই হবে। তা এখন বয়স হয়েছে, চোখে ভালো ঠাউর হয় না, তাই তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না। সবাই বলে এখানে আমাদের মনোরমা যেন সাক্ষাৎ লক্ষ্মী, তাই তোমাকে দেখার লোভ সামলাতে না পেরে চলেই এলাম। এসে দেখলাম ভুল কিছু নয়। মনোরমা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধা বলেন, তুমি আমার ঘরে বসে একটু গল্প করবে মা? যখন কম বয়স ছিল সবাই কত খোঁজ খবর নিত, তারপর আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। মেয়েটাও অ্যাক্সিডেন্টে চলে গেল, ছেলের ডিভোর্স, কিছুই বাকি নেই যেন আমার জীবনে। একটা বংশধরেরও মুখ দেখতে পেলাম না। মনোরমা সব শোনে, চুপ করে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। বছর 15 আগে এই মহিলার আপত্তির জন্যই তার বিয়ে ভেঙে গেছিল। সেই 25 বছর বয়স থেকে মনোরমা সন্ন্যাসী হয়েছে। নিজের দুঃখ কষ্ট ভুলে অন্যর দুঃখ কষ্টকে নিজের করে কোনো ক্রমে দিন কাটিয়ে দিচ্ছে। আজ তার কাছে এইসব প্রলাপের মতো মনে হয়। বৃদ্ধা তার দুঃখের কথা বলে কিছুক্ষণ কাঁদলেন। মনোরমা ধীরে ধীরে এগিয়ে যায়, হাতটা ধরে আস্তে আস্তে ঘরের দিকে চলে। ঘরে পৌঁছে দিয়ে ফিরে আসার সময় বৃদ্ধা তার হাত দুটো ধরে বলে, আমার শেষ ঠিকানায় এসে পড়েছি মা, আমাকে তুই অন্তত ছেড়ে যাস না।
ঘরের আলোতে মনোরমার ম্লান মুখে চোখের কোণে জল চিকচিক করছে। বছর 15 আগে অমনটা না ঘটালে যে আজকের জীবনটা হয়তো আমার তোমার দুজনেরই অন্যরকম হতে পারত মা। মনোরমা নিজের মনেই বলে ওঠে।